পাকিস্তানের বালুচিস্তানে সাম্প্রতিক সহিংসতা শুধু রক্তক্ষয়ী নয়, বরং কৌশলগত ও প্রতীকী অর্থেও তাৎপর্যপূর্ণ। বালুচিস্তান লিবারেশন আর্মি যখন তাদের সাম্প্রতিক বড় আকারের হামলার পর দুই নারী হামলাকারীর ছবি প্রকাশ করে, তখন বিষয়টি আর কেবল একটি বিদ্রোহী আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি বালোচ বিদ্রোহের চরিত্র, ভবিষ্যৎ, দিক নির্দেশনা এবং পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে এই সংঘাতের গভীরতাকে নতুনভাবে সামনে আনে। দুই নারী হামলাকারীর একজন 24 বছর বয়সী আসিফা মেঙ্গল, অন্যজনের নাম প্রকাশ করা হয়নি, তবে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি সশস্ত্র অবস্থায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখছেন। এই দৃশ্য ঘোষণাগুলো বালুচিস্তানের দীর্ঘ বিদ্রোহে একটি নতুন অধ্যায় যোগ করেছে, যেখানে নারী শুধু ভুক্তভোগী নয়, বরং সক্রিয় ও চূড়ান্ত সহিংসতার বাহক হিসেবেও হাজির হচ্ছেন। বিএলএ বা বালোচ লিবারেশন আর্মির বিবৃতি অনুযায়ী আসিফা মেঙ্গল জন্মগ্রহণ করেন 2002 সালের 2রা অক্টোবর। তিনি বালুচিস্তানের নুশকি এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ ইসমাইলের কন্যা। সংগঠনটির দাবি, তিনি তার 21তম জন্মদিনে বিএলএর অভিজাত ইউনিট মাজিদ ব্রিগেডে যোগ দেন এবং 2024 সালের জানুয়ারিতে ফিদায়ে হওয়ার সিদ্ধান্ত নেন। বিএলএর ভাষায় আসিফাই নুশকিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদর দপ্তরে হামলা চালান। এই তথ্য প্রকাশের মধ্য দিয়ে বিএলএ শুধু একটি হামলার দায় স্বীকার করেনি, বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে তারা নারী সদস্যদেরও সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রতীকী অভিযানে ব্যবহার করতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক কৌশলের পরিবর্তন নয়, এটি একটি মনস্তাত্ত্বিক ও প্রচারণামূলক পদক্ষেপ, কারণ দক্ষিণ এশীয় সমাজে নারী আত্মঘাতী হামলাকারীর ধারণা এখনও গভীরভাবে নাড়া দেয় এবং তা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্যই এক ধরনের মানসিক ধাক্কা। অন্য নারী হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি, তবে তার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যায় তিনি ভারী অস্ত্র হাতে নিয়ে হাসছেন এবং পাকিস্তান সরকারকে কটাক্ষ করছেন। তার বক্তব্যে উঠে আসে বালোচ বিদ্রোহের আবেগী ও আদর্শিক ভাষা। তিনি বলেন, পাকিস্তান সরকার নাকি কেবল আমাদের নিপীড়িত মা ও বোনেদের উপর শক্তি দেখাতে পারে, সরাসরি মোকাবিলা করার সক্ষমতা তাদের নেই। তিনি বালোচ জনগণকে জাগ্রত হওয়ার আহ্বান জানান এবং বলেন, বালোচ যোদ্ধারা যখন নিজেদের জীবন উৎসর্গ করছে, তখনও কেউ কেউ সামান্য অর্থের জন্য তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছে। এই বক্তব্য কেবল বিদ্রোহী ভাষণ নয়, এটি বালোচ সমাজের ভেতরের বিভাজন, ক্ষোভ ও হতাশাকে প্রকাশ করে। বিএলএ ঐতিহাসিকভাবে পুরুষ প্রধান সশস্ত্র সংগঠন, যদিও অতীতে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে মহিলা হামলাকারীর উদাহরণ আছে। শ্রীলঙ্কায় এলটিটি বা মধ্যপ্রাচ্যে কিছু গোষ্ঠীর ক্ষেত্রে বালোচ বিদ্রোহে এটি তুলনামূলকভাবে বিরল। এই পরিবর্তনের পিছনে কয়েকটি সম্ভাব্য কারণ বিশ্লেষকরা চিহ্নিত করেছেন। প্রথমত, মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি, যা মহিলা হামলাকারীর উপস্থিতি নিরাপত্তা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে। দ্বিতীয়ত, প্রচার ও মনোযোগ আকর্ষণ, আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি দ্রুত আলোচনায় আসে। তৃতীয়ত, আন্দোলনের সর্বজনীনতা দেখানো, মহিলাদের অংশগ্রহণ দেখিয়ে বিএলএ বোঝাতে চায় বিদ্রোহ কেবল কিছু সশস্ত্র পুরুষের নয়, বরং একটি জাতীয় সংগ্রাম। চতুর্থ, নিয়োগ ও প্রেরণার মাধ্যমে স্থানীয় সমাজে আবেগী প্রভাব ফেলা। তবে এই একই সঙ্গে এটি বিদ্রোহের আরও বিপজ্জনক ও চরমপন্থী রূপের দিকেও ইঙ্গিত করে। এই মহিলা হামলাকারীদের ছবি প্রকাশের পেছনের প্রেক্ষাপট ছিল বালুচিস্তানের সাম্প্রতিক একাধিক সমন্বিত হামলা। সরকারি হিসেব অনুযায়ী এসব হামলায় অন্তত 31 জন বেসামরিক নাগরিক ও 17 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বিএলএর দাবি অনুযায়ী নিহত নিরাপত্তা সদস্যের সংখ্যা আরও বেশি। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বক্তি জানান, নিরাপত্তা বাহিনী প্রায় 40 ঘন্টা ধরে পাল্টা অভিযানে জড়িত ছিল এবং এতে 140 জনের বেশি হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়। তবে এই সংখ্যাগুলোর কোনো স্বাধীন যাচাই হয়নি। পাকিস্তানের জুনিয়র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী অভিযোগ করেন, হামলাকারীরা বেসামরিক পোশাকে স্কুল, হাসপাতাল, ব্যাংক, বাজারে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে এবং বেসামরিক মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। বিএলএ দাবি করেছে এই হামলাগুলো ছিল তাদের ঘোষিত অপারেশন হেরোফ বা কালো ঝড়ের দ্বিতীয় ধাপ। তাদের ভাষায় এটি ছিল নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে একটি সমন্বিত আঘাত। পাকিস্তানি সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে
তারা কোনো শহর বা কৌশলগত স্থাপনার নিয়ন্ত্রণ হারায়নি এবং সব প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এই পাল্টাপাল্টি দাবি আবারও দেখাচ্ছে বালুচিস্তান সংঘাত কেবল বন্দুকযুদ্ধ নয়, এটি একটি তথ্যযুদ্ধও বটে। বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, কিন্তু একই সঙ্গে সবচেয়ে দরিদ্র ও অবহেলিত এলাকা। দেশটির মোট ভূখণ্ডের প্রায় 44% এই প্রদেশ জুড়ে, অথচ জনসংখ্যা মাত্র 5%-এর মতো। এখানে রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, অন্যান্য খনিজ সম্পদ। আরব সাগরের উপকূল এবং গোয়াদার বন্দরের কারণে অঞ্চলটি কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বালোচ জনগণের দীর্ঘদিনের অভিযোগ, এই সম্পদের সুফল তারা পায় না। এই বঞ্চনা থেকেই 1948 সাল থেকে শুরু হয় বালোচ বিদ্রোহ, যা বিভিন্ন রূপে আজও চলমান। সাম্প্রতিক হামলাগুলো শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক উদ্বেগও তৈরি করেছে। বালুচিস্তান চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কেন্দ্রবিন্দু। চীন এখানে বন্দর, সড়ক ও খনিজ প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রেরও আগ্রহ রয়েছে এই অঞ্চলের দুর্লভ খনিজ ও জ্বালানি সম্পদে, যা বৈশ্বিক সরবরাহ চেইনের জন্য গুরুত্বপূর্ণ। বিএলএ বারবার সতর্ক করেছে যে তারা বালুচিস্তানের সম্পদের বহিরাগত শোষণ মেনে নেবে না। ফলে তাদের হামলা কেবল পাকিস্তান রাষ্ট্রের জন্য নয়, চীন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের জন্য হুমকি। মহিলা হামলাকারীর উপস্থিতি বালোচ সমাজের ভেতরের পরিবর্তনের দিকেও ইঙ্গিত করে। একদিকে এটি নিপীড়নের বিরুদ্ধে চরম প্রতিক্রিয়ার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে, অন্যদিকে এটি সমাজের আরও গভীর সংকটের লক্ষণ। কারণ যখন কোনো সমাজে তরুণ মহিলা হামলার পথ বেছে নেন, তখন সেটি কেবল রাজনৈতিক নয়, বরং সামাজিক ও মানসিক ভাঙনের ইঙ্গিত দেয়। বিএলএর প্রকাশিত 2 মহিলা হামলাকারীর ছবি বালোচ বিদ্রোহের একটি নতুন ও বিপজ্জনক মোড়কে চিহ্নিত করে। এটি দেখাচ্ছে যে সংঘাত আরও চরম, আরও প্রতীকী এবং আরও রক্তক্ষয়ী রূপ নিতে পারে। সামরিক শক্তি দিয়ে হয়তো সাময়িকভাবে হামলা ঠেকানো যায়, কিন্তু বালুচিস্তানের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান নির্ভর করছে রাজনৈতিক সংলাপ, আস্থা পুনর্গঠন এবং স্থানীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর। না হলে নারী পুরুষ নির্বিশেষে আরও মানুষ এই সহিংসতার চক্রে জড়িয়ে পড়বে, আর বালুচিস্তান থাকবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অস্থির এক ভূখণ্ড। পাকিস্তান বালুচিস্তানের ওপর থেকে যে কন্ট্রোল হারাচ্ছে, সে কথা কিন্তু স্পষ্ট। এবারে দেখা যাক যে এই বালুচিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক পয়েন্ট, সেটা কি হয়ে ওঠে। এমনিতেই যখনই এই ধরনের সমস্যা তৈরি হয়, তখনই কিন্তু পাকিস্তানের প্রথম টার্গেট থাকে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়া বা উস্কানিমূলক প্রচারণার অভিযোগ, যদিও সেগুলো সর্বৈব মিথ্যা। এটা পাকিস্তান সরকারও ভালো করে জানে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।